আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সামনে যেহেতু রমজান মাসের আর মাত্র কয়েকটা মাস বাকি, 2 মাস বাকি। তো আমরা চেষ্টা করব এই কয়েকটা মাসের মধ্যেই যেন আল্লাহ পাকের কোরআন মাজিদটা শুদ্ধ করে শিখতে পারি। তো যদি আপনারা রমজানের আগেই শুদ্ধ করে কোরআন মাজিদ শিখতে পারেন, তাহলে কিন্তু রমজানের ভিতরে আপনারা খুব সুন্দরভাবে আল্লাহ পাকের কোরআন মাজিদটা শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। তো আপনাদের জন্য আমাদের এই ধারাবাহিক কোর্স, তো এই কোর্সের মাধ্যমে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা খুব সুন্দরভাবে কোরআন মাজিদ শিখতে পারবেন। আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে ধারাবাহিকভাবে কোরআন মাজিদ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা আমার এই কোর্সের ভিডিওগুলো সবকটা ভিডিও সিরিয়ালভাবে দেখবেন ইনশাআল্লাহ। তাহলে দেখবেন আপনারা খুব সহজেই কোরআন মাজিদ শিখে ফেলছেন। তো আজকে আমরা শিখব হচ্ছে আরবি হরফগুলা, এবং আরবি হরফগুলো আমরা বানানের মাধ্যমে শিখব। যে এখন দেখুন আলিফটা কীভাবে উচ্চারণ করতে হয়, বাটা কীভাবে উচ্চারণ করতে হয়, প্রত্যেকটা উচ্চারণের মাধ্যমে আমরা আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে আপনাদেরকে শিখিয়ে দেব। এবং মাখরাজগুলা, হরফের সঠিক উচ্চারণ সুন্দরভাবে আপনাদেরকে শেখাবো। কোথায় মোটা হবে, কোনটা পাতলা হবে, প্রত্যেকটা বিষয় শিখিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবেন। যারা ক্লিক করেছেন, যারা কোরআন মাজিদ সুন্দরভাবে শিখতে চান, তারাই অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো চলুন শুরু করি। তো এখানে দেখুন বাংলা অনেক কিছু লেখা আছে, আরবি হরফ পরিচিতি। তো এগুলো পড়ার দরকার নাই, আমরা ডাইরেক্ট চলে যাব হরফে। তো আপনারা আমার সাথে পড়েন আলিফ। আলিফ, এখানে দেখুন একটা এরকমভাবে একটা ক্রস দেওয়া আছে, ক্রস দিয়ে বোঝানো হয়েছে আলিফ টান দেওয়া যাবে না, আলিফটা তাড়াতাড়ি পড়তে হবে, ঠিক আছে? তাহলে আমরা বলবো আলিফ, এরকম আলিফ। আমরা যারা একটু আরবি পারি তারা কিন্তু আমরা জানি, যেমন হামজা জবর আ, লাম ফাজের লিফ। তো দেখুন এখানে হামজা জবর আ এটা হলো হরকত, আর লাম ফাজের লিফ এটা জজমুল হরফ। তাহলে এখানে দেখুন আমরা বানান করলে দেখতে পাই যে আলিফটা টান হচ্ছে না, আমরা তাড়াতাড়ি পড়তেছি আলিফ আলিফ। আর অবশ্যই লাস্টে যেহেতু ফা আসছে, তাই আমরা ফার কারণে বাতাস বের করতেছি আলিফ আলিফ, এরকমভাবে পড়বেন। তারপর হচ্ছে বা, এটা হচ্ছে বা। বাটা অবশ্যই 2 ঠোঁট মিল করে ঠোঁট থেকে উচ্চারণ করতে হবে সুন্দরভাবে, বা বা বা, এরকম অবশ্যই 2 ঠোঁট মিল করে সুন্দরভাবে উচ্চারণ করতে হবে বা। তাহলে আপনারা আমার সাথে পড়েন আলিফ, আর এটা হচ্ছে বা বা, সুন্দর করে। তারপর এটা হবে তা। দেখুন বা, আলিফ জবর বা, জবর পর খালি আলিফ আমরা জানি অনেকই মাদে হরফ, সে কারণে আমরা বা উচ্চারণ করার সময় এক আলিফ টান দেব বা। তারপর হচ্ছে তা। তা হচ্ছে জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে লাগিয়ে তা উচ্চারণ করতে হবে সুন্দর করে, তা তা, এরকম এক আলিফ টান দিবেন তা। তো আপনারা আমার সাথে পড়েন আলিফ বা তা। তারপর হচ্ছে সা। সা বলতে হবে জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। এখানে একটা জিনিস খেয়াল করবেন, সা যখন উচ্চারণ করবেন আপনার জিহ্বাটা যেন কোনোভাবে নিচের দাঁতে অথবা উপরের তালুতে যেন না লাগে, এটা একটু সতর্ক থাকতে হবে। তাহলে সা উচ্চারণ হবে জিহ্বাটা উপরের দাঁতের আগায় লাগিয়ে, সা, এরকম সা। সা বলার সময় এক আলিফ টান দিতে হবে। তাহলে আপনারা আমার সাথে তাও প্রথম থেকে পড়েন আলিফ বা তা সা, এরকম। তারপর হলো জিম। জিমটা আপনারা যখন উচ্চারণ করবেন জিহ্বার মধ্যখান তার উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। এই জিম উচ্চারণ করার সময় আপনার জিহ্বাটা যেন কোনোভাবে দাঁতের সাথে টাচ না করে, এটা একটু সতর্ক থাকবেন। তাহলে এটা হবে
জিম। আর জিম উচ্চারণ করার সময় অবশ্যই একটু টান দিবেন। যেখানে 4 লেখা আছে তার মানে বুঝবেন এই অক্ষরটা বা এই হরফটা উচ্চারণ করলে 4 আলিফ টান হবে। আর 1 লেখা আছে তার মানে বুঝবেন এই অক্ষরটা উচ্চারণ করলে 1 আলিফ টান হবে। তো এটা বলেন জিম, এরকম। তো জিম উচ্চারণের প্রথম সতর্ক হচ্ছে যে জিম উচ্চারণ করার সময় জিহ্বা যেন কোনোভাবে দাঁতে টাচ না করে, এটা হচ্ছে আপনারা খুব সতর্ক থাকবেন। জিম, এরকম। তাহলে একসাথে আবার বলুন আমার সাথে, আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, এরকম। ঠিক আছে। তারপরে দেখুন এই হাটা যখন আমরা উচ্চারণ করব অবশ্যই গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে। এরকম ভাবে একটা শব্দ নিয়ে আসতে হবে, হা, এরকম, হা, হা। তো এইভাবে একটা শব্দ উচ্চারণ শব্দ করে এই হাটা উচ্চারণ করতে হবে, হা, হা। তাহলে এই হা উচ্চারণ করার সময় আমাদের জিহ্বার মধ্যখান সরি, তাহলে এই হা উচ্চারণ করার সময় আমাদের গলার মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে। গলার মধ্যখান থেকে চাপ দিয়ে চিকন করে উচ্চারণ করতে হবে, হা, এরকম। খটা হলো গলার শেষ থেকে হবে, তবে খ এখানে দেখুন লেখা আছে মোটা হবে, উপরে একটু লেখা আছে মোটা হবে। তার মানে আমরা খ যখন উচ্চারণ করব তখন একটু মোটা করব, যেমন খ, খ, এরকম। আর খ উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন খ উচ্চারণ করার সময় ঠোঁট যেন গল না হয়ে যায়। আমরা অনেকেই ঠোঁট গল করে ফেলি, তো ঠোঁট গল করা যাবে না, বলতে হবে খ, এরকম। তাহলে এটা হবে হা চাপ দিয়ে, আর এটা বলতে হবে খ মোটা করে। তারপর হচ্ছে দাল। দাল হবে জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দালটা আমরা পাতলা করে উচ্চারণ করব এবং 4 আলিফ টান দিব। যেমন হবে দাল, এরকম। তো আপনারা আমার সাথে পড়েন, দাল। এটা হচ্ছে দাল। দাল দাল একই রকম, দালের নুক্তা নেই, দালের উপর নুক্তা আছে। তো আপনারা যারা হরফগুলো একবারে চিনেন না তারা দেখুন, একটু খেয়াল করুন, বা, তা, সা, 3টে অক্ষর একই রকম। বার নিচে একটা নুক্তা, এই যে ফোটাকে নুক্তা বলি, তার উপরে 2 নুক্তা এবং সার উপরে 3 নুক্তা। ঠিক আছে। তারপর জিম, হা, খ, এই 3টে অক্ষরও কিন্তু একই রকম, কিন্তু এখানে জিমের নিচে থাকবে নুক্তা আর হাতে কোনো ধরনের নুক্তা নাই দেখুন, আর খর উপরে থাকবে একটা নুক্তা। তো এখানে দেখুন জিম, হা এবং খ 3টে অক্ষর একই রকম, জিমের নিচে একটা নুক্তা, হাতে কোনো নুক্তা নেই এবং খর উপরে এক নুক্তা। ঠিক আছে। তারপরে দাল, দাল, দাল এবং জাল দেখতে একই রকম, দালে নুক্তা নাই, দালের উপরে এক নুক্তা। এখানে কালার ভিন্ন দিছে যদিও, তারপরে একই অক্ষর এগুলা। তারপর দেখুন এই জালের উচ্চারণের মাখরাজটা দেখুন, জালটা যখন আমরা উচ্চারণ করব জিহ্বাটা উপর যাতে আগে লাগাবো, জাল, এরকম। তো জাল উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে জিহ্বা যেন কোনোভাবে নিচের দাঁতে বা উপরের তালুত না লাগে। ঠিক আছে। এটা সুন্দরভাবে উচ্চারণ করবেন, জাল, এরকমভাবে। তারপর দেখুন রটা কিন্তু মোটা হবে, যে অক্ষরগুলো মোটা হবে সেগুলো কিন্তু উপরে লেখা আছে মোটা হবে। তো রটা অবশ্যই মোটা করে উচ্চারণ করতে হবে। উচ্চারণটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠটা উপর তলাসন লাগবে। আমি যা যা বলতেছি প্রত্যেকটা বিষয় আপনারা চেষ্টা করবেন খাতার মধ্যে নোট করে রাখতে। তো এটা হবে র, র, এরকম। তাহলে আমি আবার আপনাদেরকে বলে দিই, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ,
খ, দাল, জাল, র, এরকম। ওকে, তারপর আমরা যাব হচ্ছে যা। এই যা হচ্ছে জিহ্বাটার নিচে যাতে মাঝে লাগবে, এই যা উচ্চারণ করার সময় সতর্ক থাকতে হবে যেন জিহ্বাটা কোনোভাবে উপরে তালুর সঙ্গে বা উপরে দাঁত না লাগে। তো দেখুন র এবং যা দেখতে একই রকম, রতে নুক্ত নাই আর যার উপর একটা নুক্ত হবে, তাহলে এটা হবে যা, এরকম যা। ঠিক একইভাবে সিন সেম জায়গা থেকে হবে সিন, তাহলে এটা হবে র, এটা হবে যা, আর এটা হচ্ছে সিন, এরকম। দেখুন সিনে কোনো নুক্তা নেই, কিন্তু সিনের মতো দেখতে আরেকটা অক্ষর, সেখানে আবার 3টা নুক্তাও আছে, এটার নাম হবে শিন। তো শিনটা হবে জিহ্বার মধ্যখান, তার বরাবর উপর তালুর সঙ্গে লাগবে, উপরে তালুতে লাগবে, শিন, শিন, এরকম। তাহলে আমার সাথে আবার বলেন র, যা, সিন, শিন, এরকম। তারপর আসেন সদ। সদ মোটা হবে, দদ মোটা হবে, দুটো অক্ষরেই মোটা হবে। তো সদ যখন উচ্চারণ করতে হবে মোটা করে, দদ মোটা উচ্চারণ করতে হবে। মাখাস হলো, সদের মাখাস হচ্ছে যা, সিন, স, 3টা একই রকম। সদ জিহ্বার আগা, সামনে, নিচে, দুই দাঁতে মাঝে লাগাতে হবে, তাহলে এটা বলতে হবে সদ। সদ উচ্চারণ করার সময় আমরা একটা ভুল করি, সেটা হচ্ছে জিহ্বাটা ঠোঁট গোল করে ফেলি, আর জিহ্বাটা কী করি উপরে তালুর সঙ্গে লাগাই ফেলি, বা উপরে দাঁতে লাগাই ফেলি। তো এইরকম ভুল করা যাবে না, সদ উচ্চারণ করার সময় ঠোঁট গোল যেন না হয়ে যায়। এটা সোয়াদ বলা যাবে না। দেখুন এখন বানান লেখা সদ, আলিফ জবর স, তারপর দাল, সদ বলতে হবে। এখানে কিন্তু ওয়াও নেই, তো ওয়াও যেখানে নেই সেখানে ঠোঁটও গোল হবে না। তো আমরা অনেকে কী করি, সদ উচ্চারণ করার সময় ঠোঁট গোল করে ফেলি। তো এটা একটু সতর্ক থাকবেন যেন ঠোঁটটা গোল না হয়ে যায়, তাহলে সুন্দর করে বলতে হবে সদ। ঠিক একইভাবে আমাদের দদ বলতে হবে, আর দদ মাখাসটা ভিন্ন, সেটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ি দাঁতের সঙ্গে লাগবে, ঠিক আছে। উপরের মাড়ি দাঁতের সঙ্গে মোটা করে আমরা লাগিয়ে উচ্চারণ করব, যেমন দদ মোটা হবে, দদ, এরকম। তাহলে আমার সাথে আবার বলেন যা, সিন, শিন, সদ, দদ। তো এরকমভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ত। এর তর মাখাসটা কিন্তু জিহ্বার আগা, সামনের, উপরে 2টা দাঁত, বড় দাঁত, ওই 2 বড় দাঁতের গোড়ার সঙ্গে লাগবে এবং কি হবে মোটা হবে। তো যে হরক্ষরগুলো মোটা হবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা হবে ত, এরকম। আমরা অনেকেই তোয়া বলি, তো তোয়া বলা যাবে না, বলতে হবে ত, ত, এরকমভাবে মোটা করে বলতে হবে। আর ঠিক একই রকম যখন উপরে নুক্তা হবে তখন হবে জ। জ বলার সময় অবশ্যই জিহ্বাটা যেন নিচের দাঁতে অথবা উপর তালুর সঙ্গে না লাগে সেদিকে সতর্ক থাকতে হবে। জ বলতে হবে জিহ্বাটা উপরের দাঁতের আগার সঙ্গে লাগিয়ে মোটা করে বলতে হবে জ, এরকম মোটা হবে জ, 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 এটা হবে ত, জ, এরকম। ওকে, তারপর হচ্ছে আইন। আইন এবং গইন, এখানে গইনটা মোটা হবে আর আইনটা চিকন করে বলতে হবে। আইনটা গলার মাঝখান থেকে চাপ দিয়ে চিকন করে বলতে হবে। আইন, এখানে এক ধরনের চাপ প্রয়োগ করতে হবে, আইন, এরকম। আর এটাকে আমরা নাকি গাইন বলি, তো এটা কিন্তু গাইন হবে না, এটাকে বলতে হবে গইন। দেখুন বানানটা এখানে নিচে দেখুন, সব প্রত্যেকটা বানান দেওয়া আছে, আইন, গইন, এরকম। তো মোটা করতে হবে গইনটা, গ, গ মোটা করে গইন। আমরা অনেকে গাইন বলে অভ্যস্ত, তো গাইন বলা যাবে না, গইন বলতে হবে।
তো এটা হচ্ছে আইন আর এটা হচ্ছে গইন। আইনে নুক্তা থাকবে না, গইনে এক নুক্তা থাকবে, মনে রাখবেন। তারপর এটা হচ্ছে ফা আর এটা হচ্ছে কফ। ফাতে এক নুক্তা, কফে দুই নুক্তা, আর কফটা অবশ্যই কী হবে, মোটা হবে। তো ফাটা সুন্দরভাবে বলেন, ফা, বাতাস বের করে ফা। আর কফটা বলতে হবে এরকম কফ, বাতাস বের হবে। তাহলে এটা হবে ফা আর এটা কফ, এরকম। তারপর হচ্ছে কাফ, কাফটা নর্মাল হবে, আর এটা হবে লাম। তাহলে আমার সাথে বলেন ফা কফ কাফ লাম, আর এটা হবে মিম। মিমটা দুই ঠোঁট মিল করে বলবো। তারপর এটা হবে নুন। এখানে বলছে ঠোঁট গোল হবে, ঠোঁট গোল হবে তার মানে এই না নুনের মাখরাজ ঠোঁট গোল করে, সেটা না। এখানে নুন উচ্চারণ করার সময় ঠোঁটটা গোল হয়, কারণ এই যে দেখুন এখানে একটা ওয়াওয়ের ব্যবহার আছে। এই ওয়াও এবং পেশের জন্য ঠোঁটটা গোল হয়। আর নুনের মাখরাজটা হলো জিহ্বার আগা উপরে তালুর সঙ্গে লাগে, মানে জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুনের মাখরাজ উচ্চারণ করতে হবে। তাহলে এটা বলতে হবে মিম, আর এটা হবে নুন, ঠোঁট গোল করে। ওয়াওটা ওয়ার মাখরাজ ঠোঁট গোল, এখন অবশ্যই ওয়াও মাখরাজ ঠোঁট গোল, তো এটা অবশ্যই ঠোঁট গোল হবে। যেমন ওয়াও, ওয়াও উচ্চারণ করার সময় প্রথমে ঠোঁট গোল হবে, আবার শেষে গিয়েও ঠোঁট গোল করে শেষ করতে হবে, ওয়াও, এরকম। আর এটা হচ্ছে হা। এই হা আর এটা আমরা যেটা শিখছি সেটা হচ্ছে হা। এটা এটা হচ্ছে হা, দুইটা কিন্তু আলাদা। এটা আমরা চাপ দিয়ে বলবো হা, আর এটা আমরা নর্মালভাবে বলবো হা, এরকমভাবে। তারপর হচ্ছে হামজা। এই দেখুন হামজা বানানটা দেখুন, প্রথমে কিন্তু এ হা দিয়ে শুরু হয়েছে, লাস্টে যা, মানে হচ্ছে র যা। তারপরে গলতা, তার মানে এই গলতাটা কী হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, হা সাকিন হয়ে যাবে। আমরা নিয়ম যারা বোঝে তারা অবশ্যই জানবেন। তো এটা হবে হামজা, এরকম। তারপর হচ্ছে ইয়া, ইয়াটা জিহ্বার মধ্যখান তার বরাবর পড়ে তার সঙ্গে লাগবে, ইয়া, এরকম। তাহলে আমরা শিখলাম আরবি হরফ হলো মোট কয়টা? আরবি হরফ হলো মোট হচ্ছে 29টি। এটা অবশ্যই আপনার মানে মনে রাখবেন আর কি। তো আমি এখন প্রথম থেকে একবার বলে দিব, আর আমি যেভাবে পড়ার চেষ্টা করব সেভাবে আপনারা পড়বেন। যেমন আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, তারপর জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। তো এইভাবে আপনারা সুন্দর করে পড়ার চেষ্টা করবেন। তো আজকে এ পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন ইনশাল্লাহ। এরপরে আমরা ক্লাস 2তে আরও অনেক কিছু শিখব। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা আমার কাছে অনলাইনে সরাসরি কোরআন শিখতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন।